মানুষটিকে পছন্দ করেছিলাম তার জীবনে বহু নারী ছিল এবং শুধু নারী নয়, তিনি এমনভাবে জীবনটাকে নিয়ে গেছিলেন এবং চাইতেন আমিও সেই পথে যাই, যাতে দুজন যদি প্যারালাল হয়ে যাই তাহলে আমি আর ওকে কোনোদিন কিছু বলতে পারবো না। মানে এমন বিপথের রাস্তায় চালিত করার জন্য প্ররোচনা দিতেন এবং সেটা করতে না চাইলে বিভিন্নভাবে অত্যাচার সেইটা চলতে থাকতো। আমার জীবনটা কৃষ্ণনগরে শুরু হয়েছিল, ওখানে জন্ম। সেখানে ছোটবেলাটা ভীষণ ভালো কাটছিল, বাবা মার খুব আদরের মেয়ে ছিলাম। যখন একটু বড় হলাম, 18 বছর বয়স, তখন আমি কলকাতায় নাচ শিখতে আসতাম এবং পড়াশোনার কারণেও আসতাম। সেই সময় জীবনে একটা ঝলকানি আলো এমনভাবে এসে আমাকে দেখা দিল, জীবনের পাটা একটু হড়কে গেল। যে মানুষটিকে পছন্দ করলাম, 19 বছর বয়সে তাকে বিয়ে করলাম। মায়ের একেবারে মত ছিল না, কিন্তু বাবা বলেছিলেন যে আমার মেয়ে যাকে পছন্দ করেছে সে ঠিকই হবে। তো যাই হোক, 19 বছর বয়সে বিয়ে হলো। তখনও গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে পারিনি। বিয়ের পরে 1 মাসের মাথায় বুঝতে পারলাম যে জীবনের সিদ্ধান্তটা ভুল হয়ে গেছে। এত অল্প বয়স তো, আর নিজে পছন্দ করে বিয়ে করেছি, সেখান থেকে কিছুতেই পিছু হটতে মন চাইছিল না। কিসে মনে হলো যে ভুল করেছো? যে মানুষটিকে পছন্দ করেছিলাম তার জীবনে বহু নারী ছিল এবং শুধু নারী নয়, তিনি এমনভাবে জীবনটাকে নিয়ে গেছিলেন এবং চাইতেন আমিও সেই পথে যাই, যাতে দুজন যদি প্যারালাল হয়ে যাই তাহলে আমি আর ওকে কোনোদিন কিছু বলতে পারবো না। মানে এমন বিপথের রাস্তায় চালিত করার জন্য প্ররোচনা দিতেন এবং সেটা করতে না চাইলে বিভিন্নভাবে অত্যাচার সেইটা চলতে থাকতো। কিন্তু আমি কিছুতেই নিজের বাবা মাকে এই কথাগুলো বলতে পারতাম না। খালি মনে হতো যে আমার পছন্দ। তেমনি কাজকর্ম করতেন তো নিশ্চয়ই? হ্যাঁ, উনি ইভেন্ট ম্যানেজমেন্ট করতেন। 2001-এ আমার ছেলে হয়। আমি ভাবতাম একটা সন্তান পৃথিবীতে আসলে সে নিশ্চয়ই বদলে যাবে, কিন্তু আস্তে আস্তে বুঝতে পারি যে এটা বদলানোর নয়। 2002-03 থেকে আমি বুঝতে পারি যে আমাকে এখানে থাকলে আমি বাচ্চাকে মানুষ করতে পারবো না। আমি আস্তে 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 নিজের চাকরির চেষ্টা করলাম। 2005 সালে আমি একটা চাকরি পেলাম। তখন আমি ঠিক করলাম যে আর নয়, অনেক সংসার হয়েছে আমার, সংসারে আর আমার দরকার নেই, আমাকে যে করে হোক ছেলেটাকে মানুষ করতে হবে। এই ভেবে আমি ওই বাড়ি থেকে চলে আসার সিদ্ধান্ত নিলাম। মানে সেটা একটা এমন একদিন পর্যায়ে গেছিল যেখানে আমাকে বাধ্য হয়ে পুলিশের কাছেও যেতে হয়েছিল। আচ্ছা, হ্যাঁ, এমনই। মানে আমি একদিন অফিস থেকে ফিরেছি, এত ফিজিক্যাল অ্যাসল্ট হয়েছে যে আমি ওই অবস্থায় বেরিয়ে থানায় চলে গেছি। আমার ভগবান কৃপা করেছেন, ওসি এত ভালো ছিলেন এবং আমার তখন প্রচন্ড অল্প বয়স। উনি দেখে বলছেন যে এই যে ডায়েরি করতে এসছো, এরপর থাকবে কোথায়, বাড়ি কোথায়? আমি কৃষ্ণনগর। বলছে এত রাতে কৃষ্ণনগর কি করে যাবে? আমি যেতে পারবো না, তাছাড়া ছেলেটা ওই বাড়িতে আছে। উনি ওদেরকে ফোন করিয়ে ডাকালেন, ডাকিয়ে কিছু না বলে ওকে লকআপে ভর্তি করে দিয়েছে, মানে ভয় দেখানোর জন্য করে দিয়ে ওর বাবা মাকে বললেন যে এইটুকু একটা বাচ্চা মেয়েকে আপনারা এইরকম ভাবে নির্যাতন করছেন, ও যদি সত্যি আজকে ডায়েরি করে, আপনারা সরকারি কর্মচারী। আমার যিনি শাশুড়ি ছিলেন উনি ক্যালকাটা ইউনিভার্সিটির মডারেটর ছিলেন। মানে ওরা প্রচন্ড উচ্চশিক্ষিত এবং শিক্ষিত যে তারা এরকম। হ্যাঁ, তো তারপরে ওইসব বলে টলে বাড়ি নিয়ে আসা হলো। কিছুদিন ঠিক গেল, সপ্তাহ 2-1 একটু ঠিক ছিল, আবার শুরু হয়ে গেল। তখন আমি আস্তে আস্তে সিদ্ধান্ত নিলাম যে না, আর এইভাবে থাকা যাবে না। দিয়ে এক ছেলেকে নিয়ে চলে আসলাম। আমি 2006-এ চলে এসেছি, আমার ডিভোর্স হয়েছে 2013-য়। আমার খালি ভয় লাগতো যে আবার মুখোমুখি হতে হবে। মানে এই ভয়টাতে আমার মনে হতো আমি জীবনে তো আর কিছু করব না, সেকেন্ডবার আমার কোনো চান্স নেই। এই যে অভিজ্ঞতা হলো, আমার ডিভোর্সেরও দরকার নেই। থিয়েটারটা ওখান থেকে চলে এসে আবার শুরু করলাম। ছেলেটাকে তখন হস্টেলে দিলাম, দিয়ে একটা জায়গায় আস্তে আস্তে করে সেট হচ্ছে। এবার বাবা মা যেরকম হন, আমার এই খবরটা শুনে বাবার প্রথম অ্যাটাক হলো। 15 সালে বাবা মারা গেলেন। বাবা মারা যাওয়ার পর মা বললেন এরম ভাবে একা চলে না, তোমার একজন কেউ চাই, যাকে আমি কতদিন থাকবো, এর পরে তো তোমার একজন কাউকে লাগবে। 2016-তে আমার জীবনে একজন আসলেন, ম্যাট্রিমনি থেকে আসলেন। মানে সবচেয়ে বড় কথা, মানুষটা খুব গ্ল্যামারাস নন, আর 5টা মানুষের মতো ভীষণ সোশ্যাল ওয়ার্কে নন, কিন্তু খুব ভালো মানুষ। উনি এক কথায় আমি, আমার ছেলে, আমার মা সবাইকে অ্যাকসেপ্ট করে নিলেন। এবং ওনার আগের ওয়াইফ মারা গেছেন, ওনার একটি ছেলে আছে। মানে এখন আমি 2 সন্তানের জননী আর কি। তো সেই চড়াই উচ্চাই পেরিয়ে পেরিয়ে এখন আমি চাকরিও ছেড়ে দিয়েছি, পুরোপুরি থিয়েটারটাই করতে পারছি। আচ্ছা, এখন একটু কোথাও এসে থিতু হয়েছি আর কি, জীবনটা একটু স্মুথ হয়েছে আর কি। তো যখন দ্বিতীয়বারে ডিসিশন নিলে তখন কোনো এক জায়গায় তো বুকের ভেতরে একটা ভয় তো নিশ্চয়ই ছিল? প্রচন্ড ভয় ছিল, প্রচন্ড। মানে আমার খালি মনে হতো যে আমাকে নয় অ্যাকসেপ্ট করছে, আমার ছেলেকে করবে তো। তাই তো। ইভেন তুমি বিশ্বাস করবে না দিদি, আমি যে বিয়ে করেছি এই সিদ্ধান্তটা কিন্তু আমি আমার ছেলের সঙ্গে নিয়েছি। কত বড় এখন ছেলে? ছেলে এবার আইএসসি দিয়েছে। ও বাবা, অনেক বড় ছেলে। আমার যাবতীয় বন্ধুত্ব, এখনো ঝগড়া মারামারি কথা বলা, আমাদের দেখলে তুমি ভাবে ভাই বোন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব ডিসিশন আমি ওর সঙ্গে কথা বলে নিই। সব লাইফেই আপস এন্ড ডাউনস থাকে, তো তোমার জীবনে না, আমি এটাই বলতে চাই
যে জীবনে স্ট্রাগল আছে এবং সেই স্ট্রাগলটা বোধহয় করা উচিত। একেবারে স্মুথ লাইফ হলে লাইফটাকে চেনা যাবে না। একদম একদম আমি ভীষণ জীবনে মনে করি। আজকে এত কিছু পড়েছি বলে না মানুষের চোখগুলো চিনতে পারি, কে কি বলতে মানুষকে চায়। জাজ করার অনেক বেশি সুবিধা হয়। যদি আপস এন্ড ডাউনস লাইফে না থাকে তুমি বুঝবেই না আপটা কখন হলো, ডাউনটা দেখলে তো আপটা বুঝবে। তো যখন তুমি নতুন আবার সংসারে গেলে তোমার এটা তো নিশ্চয়ই মনে হয়েছিল যে বড় ছেলে মানে তোমার আগের পক্ষের ছেলে তোমাকে অ্যাকসেপ্ট করবে কিনা, সেটা একটা বিশাল বড় কোয়েশ্চেন থাকে সকল না মেয়েদের। বিয়ের আগে আমি ওর সঙ্গে কথা বলেছি, সত্যি কথা বলছি। দেখো আমার যা বয়স, আমি তো একটা 27-28 বছরের ছেলের মা হয়ে যেতে পারবো না, মানে সম্ভব নয়। ওর হয়তো আমি মা হয়ে উঠতে পারিনি কিন্তু বন্ধু হয়ে উঠতে পেরেছি। আর আমি চাইও না হঠাৎ করে আমি ওর উপর মাগিরি করি, তাহলেও আমায় নিতে পারবে না। কারেক্ট। এই জন্য আমি ওর বন্ধু, আমি ওটাতেই খুব খুশি। খুব ভালো লাগলো আলাপ হয়ে, খুব ভালো লাগলো তোমার সাথে কথা বলে এবং তোমার পুরো এই কাহিনী শুনে। আই উইশ ইউ অল দ্য বেস্ট। মানে তুমি ডিজার্ভ করো জীবনে অনেক খুশি এবং আনন্দ, Thank এবং you. তুমি যাতে পাও সেটাই ঠাকুরের কাছে প্রার্থনা করি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ভালো থেকো।